Assalamu alaikum and welcome to my channel True Eyes. দ্য সিম্পসন্স কার্টুনের কথা অনেক ভিডিওতেই এখন অবধি বলেছি। এই কার্টুন বিভিন্ন ফিউচার ইভেন্টকে হুবহু প্রেডিক্ট করেছে অলরেডি। এগুলোকে প্রেডিকশনের পরিবর্তে বলা উচিত প্ল্যান্ড ইভেন্ট। এগুলো যে অ্যাকচুয়ালি প্ল্যান্ড ইভেন্ট সেটা আমার ভিডিওগুলো থেকে ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন হয়তো। এই কার্টুনটি 2000 সালে বলেছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে। 2016 সালে যেটা বাস্তবে পরিণত হয়েছিল। ডিসনি এবং ফক্স কোম্পানিদের মেলবন্ধন ঘটবে এটা 1998 সালে তারা দেখায়, যেটা 2019 সালে সত্যি হয়। এছাড়া কোভিড, 2001 সালের 9/11 টাইটানের ডুবে যাওয়া, যেটা এই ভিডিওতে দেখিয়েছিলাম, এরকম আরও বহু ইভেন্টের কথা অলরেডি বহু আগে থেকে নির্ভুলভাবে বলে দিয়েছে। তাই এই কার্টুনে বলা কথা স্বভাবতই বেশ গুরুত্ব রাখে এবং এখানে অহেতুক কোনো কথা বলা হয় না, বরং মজা ও ব্যঙ্গের ছলে সত্য কথাই বলা হয়। সেরকমই একটি বিষয়ের কথা এই ভিডিওতে বলবো। এটা এতটাই নতুন একটি বিষয় হতে পারে যা আপনাকে রীতিমতো বিস্মিত করবে এবং এই সব কথা কাউকেই বলতে শুনবেন না। বিভিন্ন গতানুগতিক ধারণা সম্পর্কেও মনে প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে এবং বর্তমানে দাজ্জালের ফিতনা যে কতটা সুদূর বিস্তৃত সেটাও আবার উপলব্ধি করতে পারবেন। সিম্পসন্স সাফারি নামক একটি এপিসোডে দেখানো হয় হোমার আর তার পরিবার আফ্রিকায় যায় এবং সেখানে হোমার বিভিন্ন অদ্ভুত জিনিস দেখে। সেখানে সে একটি বাদামের প্যাকেট পায়, যেটায় ওয়ার্নিং দেওয়া ছিল যে এটা খেলে প্যালেস্টাইন সিনড্রোমের কারণ হতে পারে, কিন্তু হোমার সেটা গুরুত্ব না দিয়ে খেয়ে ফেলে এবং এটা তার আচরণকে পাল্টে দেয়। তার মধ্যে সংঘাতপূর্ণ মনোভাব চলে আসে, সবার সাথে ঝগড়া বিবাদ করার টেন্ডেন্সি চলে আসে, হঠাৎ অনেক উত্তেজিত হয়ে পড়ে, আক্রমণাত্মক হয়ে যায় আর সে এমনভাবে ঝগড়া শুরু করে যেন তার মাথা গরম হয়ে গেছে। সবাই অবাক হয়ে যায়। তার আচরণ এতটাই বদলে যায় যে তাকে শান্ত করাই কঠিন হয়ে পড়ে। I have a word with your wife. As you wish, but look not upon her with lust, and do not send her friendly emails. That's how it begins. Homer is suffering from what's called Jerusalem syndrome. Ah, yes, Jerusalem syndrome, the name given to religious delusions or psychoses that occur when people visit Jerusalem. Have you ever noticed that Dad always gets the disease they write about in the in-flight magazine? ইসরায়েল প্যালেস্টাইনে যে দীর্ঘ বিবাদ চলছে, মিটছে না, সেটাকেই মজার ছলে নাকি লেখক লিখেছেন। তাহলে এটা কি স্যাটাইরিক্যাল বা ব্যঙ্গাত্মক, না বরং সত্যি? মেডিকেল সায়েন্সে একটি সত্যিকার বিষয় আছে যেটাকে জেরুজালেম সিনড্রোম বলে। বাস্তবে এমন একটা মানসিক অবস্থা আছে যাকে বলে জেরুজালেম সিনড্রোম। এটা এক ধরনের মানসিক অবস্থা যেখানে কেউ জেরুজালেম শহরে গিয়ে এত বেশি ধর্মীয় অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায় যে সে নিজেকে কোনো ধর্মীয় চরিত্র যেমন নবী, যীশুখ্রিস্ট, মাসিহা ইত্যাদি ভাবতে থাকে। এটি মেডিকেলি রেকগনাইজড। বিশেষ করে যারা অতিরিক্ত ধর্মীয় উত্তেজনা বা বিশ্বাসে ডুবে থাকেন তাদের মধ্যে দেখা যায়। এই সিনড্রোমটার ব্যাপারে একটু পরেই আসছি। এখন এখানে একটি দৃশ্যে দেখানো হয় হোমার তার ওয়েট করছে। তার ওয়েট হয় 239 পাউন্ড। খুবই রহস্যজনকভাবে ডোনাল্ড ট্রাম্পেরও ওয়েট এটাই বলা হয়েছে। 239-এর সংখ্যাগুলোকে যোগ করলে হয় 14। এই নাম্বারটি ওসাইরাস বা নমরুদকে বোঝায়। এটা অনেক ভিডিওতেই বলেছি। 239 pounds! Oh, I'm a blimp. Why are all the good things so tasty? Release the following health information. Vitals as follows. Age 71 years and 7 months at the time of the exam. Height 75 inches. Weight 239 pounds. Resting heart rate 68. Weight 239 pounds. তাহলে কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্পের মধ্যেও হোমারের সিনড্রোমটাই কাজ করে, মানে তার মধ্যেও জেরুজালেম সিনড্রোম বা প্যালেস্টাইন সিনড্রোম আছে, যে কারণে সে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিল জেরুজালেমকে, আর এই কনফ্লিক্টটাকেও সেই তীব্রতর আকার দিচ্ছে। সত্যি ভাববার বিষয়। এখন দেখা যাচ্ছে হোমার আফ্রিকাতে গিয়ে বাদাম খাওয়ার পর তার প্যালেস্টাইন সিনড্রোম হচ্ছে। কিন্তু এটা কেন? প্যালেস্টাইনে গিয়েই তো তার এটা হওয়ার কথা ছিল। তাহলে কি আফ্রিকার সাথে প্যালেস্টাইনের কোনো সম্পর্ক আছে যেটার ব্যঙ্গাত্মকভাবে মজার ছলে ইঙ্গিত দেওয়া হচ্ছে? আপনাদের সামনে এমন একটা সম্ভাব্য বিষয়ের ব্যাপারে বলি যেটা বহুদিন আগেই বলতাম হয়তো, এবং বলতে পারেন এই চ্যানেলটি তৈরির একটি উদ্দেশ্যই ছিল এই বিষয়টি সম্পর্কে বলা, যদিও তখন এটা নিয়ে বলাটা আমার কাছে সঠিক মনে হয়নি। তারপরেও যদিও এই বিষয়েরই অনেকটা কাছাকাছি বিষয়ের এই দুটি ভিডিও দিয়েছিলাম। আসল ব্যাবিলনের অবস্থান কোথায় এবং কেন সুদানের মতো অঞ্চলগুলোতে দীর্ঘকাল যাবৎ যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছে, ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন। বিষয়টা হলো ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার অবস্থানকেই পরিবর্তন করে দেওয়ার একটি গোপন ষড়যন্ত্র আছে। বহু স্থান যেগুলোকে আমরা ঐতিহাসিকভাবে এবং ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান বলে মনে করি,
সেগুলো আসলে ওই স্থান নাও হতে পারে, বরং আসল স্থানটিকে পাল্টে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে। তার জায়গায় এমন একটা জায়গাকে প্রতিষ্ঠিত করা হয়েছে যেটা আসলে ফেক জায়গা বা নকল। যাদের এসোটেরিক নলেজ আছে, এরকম আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সুফি শেখরাও বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে অবগত যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অনেক স্থানকেই পরিবর্তন করে ফেলা হয়েছে। এর পিছনে অনেক কারণ আছে, কেন পাল্টে দেওয়া হয়েছে সেগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো জেরুজালেম। এই জেরুজালেমেরও কি আসল লোকেশন পাল্টে ফেলা হয়েছে? আর আমরা একটি ফেক জায়গাকে এখন জেরুজালেম ভাবছি। শুধু জেরুজালেম না, যে গাজা ভূখণ্ড নিয়ে এখন তোলপাড় চলছে সেটাও কি অ্যাকচুয়াল গাজা, যেটা প্রাচীন পবিত্র ভূমি ফিলিস্তিনের মধ্যে পড়তো, যে পবিত্র ভূমির কথা কোরআন, বাইবেল, তাওরাতে পাওয়া যায়? এই সম্পর্কিত বেশ কিছু প্রাচীন ম্যাপ দেখাবো যেখানে জেরুজালেমকে দেখানো হয়েছে। শুধু তাই নয়, এই জেরুজালেমের কাছাকাছি যে স্থানগুলো থাকার কথা ধর্মগ্রন্থ অনুযায়ী সেই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোও পাবেন। কিন্তু এই জায়গাগুলো বর্তমানে যেখানে দেখানো হয়েছে সেখানে না, বরং আফ্রিকাতে দেখানো হয়েছিল। বিশেষ করে সেগুলোর বেশিরভাগই বর্তমান সাউথ আফ্রিকাতে দেখানো হয়েছিল। অনেকগুলো প্রাচীন ম্যাপ থেকে এটা পাওয়া যায়। এটি কার্টোগ্রাফার বা মানচিত্রকার জিডব্লিউ কল্টনের 1886 সালের ম্যাপ। এখানে দেখুন জেরুজালেমকে দেখানো হয়েছে। এখন এটা অনুযায়ী বর্তমান ম্যাপে জেরুজালেমের অবস্থান হবে ঠিক এখানে, নামিবিয়ার দক্ষিণ অংশে। এখানে বীরশেবা এবং বাঁদিকে বেথনিকে পাবেন। বাইবেল অনুযায়ী এই বীরশেবাতে ইব্রাহিম আলাইসাল্লাম ও আইজ্যাক বা ইসহাক আলাইসাল্লাম ফিলিস্তিনের রাজা অ্যাবি ম্যালেকের সাথে একটি চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন। এটি 1870 সালের এজে জনসনের ম্যাপ। এজে জনসনেরই 1886 সালের ম্যাপেও পাবেন জেরুজালেম। ইন্টারেস্টিংলি দেখুন, জেরুজালেমের কাছাকাছি আফ্রিকার মধ্যেই জর্ডনকেও দেখানো হয়েছে। এটিও অ্যাব্রাহামিক রিলিজিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি অ্যাডলফ স্টাইলারের 1875 সালের ম্যাপ। এখানে আরও একটি স্ক্রিপচারাল প্লেস বেথেসদাকে দেখা যাচ্ছে জেরুজালেমের কাছাকাছি। এটাও অ্যাডলফ স্টাইলারেরই 1880 সালের আরেকটি ম্যাপ, যেখানেও একই দেখা যাচ্ছে। এটি জর্জ বেকানের 1900 সালের ম্যাপ, যেখানে জেরুজালেম সহ বেশ কয়েকটি স্ক্রিপচারাল প্লেস একসঙ্গে দেখা যাচ্ছে। এখানে গিবিয়ান জায়গাটিকেও দেখানো হয়েছে। বাইবেল অনুযায়ী এই গিবিয়ান জায়গাটিতে অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটেছিল। এখানে অ্যামোরাইট আর্মিদের উপর হেলস্টোনের বর্ষণ হয়েছিল এবং বানি ইসরায়েলীয়রা যুদ্ধে জয়ী হয়েছিল। বর্তমানে গিবিয়ান বলে পরিচিত জায়গাতে মনে করা হয় জায়গাটি মিলিয়ন মিলিয়ন বছর আগে নাকি মিটিয়ারাইটস বা উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। এমনকি ওই উল্কাপিণ্ডগুলোর পাবলিক ডিসপ্লেও করা হয়। যদিও এটা নাস্তিকতাবাদের প্রচারের জন্য মিলিয়ন মিলিয়ন বছর আগে ঘটেছে এরকম তারা বলে, যেটা হয়তো কিছু হাজার বছর আগের কথা। এই ম্যাপটি জর্জ বেকানেরই তারও 10 বছর আগের, অর্থাৎ 1890 সালের ম্যাপ। আরও ম্যাপ দেখুন, এটি অ্যালবার্ট স্কবেল এবং রিচার্ড আন্দ্রের 1905 সালের ম্যাপ, যেখানেও একই জায়গায় দেখতে পাবেন। এবং এই ম্যাপটি রিচার্ড আন্দ্রেরই 1895, অর্থাৎ আরও 10 বছর আগের ম্যাপ। এখানেও কয়েকটি স্ক্রিপচারাল প্লেস পাবেন জেরুজালেমের কাছাকাছি। এটা মেরেনস্কির 1887 সালের ম্যাপ। এটি রিচার্ড কিয়েপার্ট এবং পলস ব্রিগেডের 1893 সালের ম্যাপ। এটি 1900 সালের জর্জ বেকানের আরও একটি লার্জ প্রিন্ট ম্যাপ। এফ.এ. ব্রকহাউস লিপজিগের 1894 সালের ম্যাপ, যেখানে জেরুজালেম সহ বেশ কয়েকটি স্ক্রিপচারাল প্লেস একসাথে পাবেন আফ্রিকার ওই অঞ্চলের ভিতরেই। এটি 1858 সালের ফ্রান্সিসকো সি মারমোকির ম্যাপ, যেখানে জেরুজালেমের পাশেই বেথনিকে দেখানো হয়েছে। এটি অ্যাডাম চার্লস সিডনি হল এবং ব্ল্যাকের 1894 সালের ম্যাপ। এটি এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে পুরানো ম্যাপ, যেখানে জেরুজালেমকে দেখানো হয়েছে। এখন এই ব্যাপারে আরও রিসার্চ করলে আরও অনেক পুরানো ম্যাপ পেয়ে যেতে পারেন, যেখানে জেরুজালেমের উল্লেখ আছে। এখন কখন থেকে ম্যাপে আমূল পরিবর্তন করতে শুরু করা হয়? যখন থেকে আফ্রিকাতে ভূমি সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। 1912 সালের এই ম্যাপটি দেখুন। এটি পলস ব্রিগেড এবং ম্যাক্স ময়েজেলের ম্যাপ। এখানে জেরুজালেমকে দেখতে পাবেন ওই জায়গাতেই, কিন্তু এর পরের বছরের ম্যাপগুলোতে এটা আর খুঁজে পাবেন না। ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কারের কাজ 1913 সাল থেকেই শুরু করা হয়েছিল। এই ল্যান্ড রিফর্মের কাজ এখনও চলছে। 2018 সালে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা বলেছিলেন তিনি সাউথ আফ্রিকার ভূমি সংস্কারের কাজে দ্রুততা আনবেন।
আসলে ল্যান্ড রিফর্মের মাধ্যমে কি করা হচ্ছে সেটা একটু পরেই আসছে। এবার ফিলিস্তিনের গাজার অবস্থান দেখায়। বাইবেলে ল্যান্ড অফ ঘিশনের কথা পাওয়া যায়। এটা ইজিপ্টের মিশরের সেই ল্যান্ড যেখানে জোসেফ বা ইউসুফ আলাইসাল্লামের পিরিয়ডে বানি ইসরায়েলীয়রা বসবাস করত, এক্সোডাসের আগে অবধি। এই অঞ্চলের কাছাকাছি গাজা অঞ্চলটিকে পাবেন। এই গাজা মোজাম্বিকের মধ্যে পড়ছে। এটি একটি এনসিয়েন্ট ম্যাপ যেখানে মোজাম্বিককে দেখতে পাচ্ছেন। তার ঠিক পাশেই আছে অ্যাগাগ। অ্যাগাগ হচ্ছে সেই অঞ্চল যেখানে জায়ান্ট বা দৈত্যাকার মানুষেরা বাস করত। ফিলিস্তিন, অ্যানাকিমস এই অঞ্চলগুলোতেও দৈত্যাকার মানুষ বাস করত, জালুদদের মতো দৈত্যরা। জালুদ অর্থাৎ গোলায়েত। বালক দাউদ আলাইসাল্লাম গুলতির সাহায্যে দৈত্যাকার জালুদকে মেরে ফেলেছিলেন। ইসলামিক মত অনুযায়ী এই ঘটনাটি ঘটেছিল ফিলিস্তিনে। এখন এই ম্যাপে দেখুন মোজাম্বিকের ওখানেই ডিইউডি বলে একটি জায়গা দেওয়া আছে। ডুড অর্থাৎ দাউদ আলাইসাল্লামকে বোঝানো হয়েছে। এখন বর্তমানে মোজাম্বিকের মধ্যে গাজা প্রভিন্স আছে, গাজা অঞ্চল বা প্রদেশ। এখানে খ্রিস্টান ও মুসলিম ধর্মের মানুষরা একসাথে বাস করে, প্রায় 15 লক্ষ মানুষ। শুধু গাজাই না, যে ল্যান্ড অফ ঘিশনের কথা বললাম সেই নামেরও স্টেট আছে আফ্রিকাতে, স্টেট অফ গোশেন। একটা দুটো না, প্রায় সমস্ত স্ক্রিপচারাল প্লেসগুলো বর্তমান আফ্রিকাতে আছে। এবার আরও কিছু 1854 সালের থেকে পুরানো ম্যাপ দেখাবো যেখানে এইসব স্ক্রিপচারাল জায়গাগুলো আফ্রিকাতেই দেখানো হয়েছিল। আম্মানকে বর্তমানে জর্ডনের মধ্যে দেখানো হয়, কিন্তু 1552 সালের জোহানেস হন্টেরাসের এই ম্যাপে এই জায়গাটিকে আফ্রিকাতে পাবেন। এবং তার কাছাকাছি দেখুন ব্যাবিলন, অর্থাৎ অঞ্চলটি প্রাচীন মিশরের মধ্যে পড়ত। বর্তমানে যেটা মিশর বা ইজিপ্ট বলা হয় সেটা ইজিপ্টের আসল লোকেশন না। আমি এই ভিডিওতে সেটা দেখিয়েছিলাম। এছাড়া উইলিয়াম ব্লাউয়ের 1635 সালের ম্যাপে অ্যাগাগকে দেখানো হয়েছে আফ্রিকাতে। জেমস উইল্ডের 1864 সালের ম্যাপে জর্ডনকে দেখানো হয়েছে এবং সেখানে জলাশয়, ঝর্ণা এসব দেখানো হয়েছে। অঞ্চলগুলো মোটেও মরুভূমি ছিল না, বরং নদী, ঝর্ণা, গাছপালাতে পূর্ণ সবুজ অঞ্চল ছিল। এটি একটি প্রাচীন ম্যাপ। এখানে দেখুন জায়ান্ট বা দৈত্যদের দেখানো হয়েছে, ঠিক অ্যাগাগ, ফিলিস্তিন, অ্যানাকিমস ওই সব অঞ্চলের মধ্যেই। এই ম্যাপটি দেখুন, এখানে নেরো নামক একটি নদী জেরুজালেমের কাছে প্রবাহিত হচ্ছে। নেরো নামটি প্রমাণ করে যে এখানে এই অঞ্চলে একসময় রোমানরা শাসন করেছিল, যেমনটা আমরা অ্যাকচুয়াল জেরুজালেমের ব্যাপারে ধর্মগ্রন্থ থেকে জানতে পারি। এই প্রাচীন ম্যাপটিতে সাউথ আফ্রিকার পূর্বাঞ্চলে একসাথে অনেকগুলো স্ক্রিপচারাল প্লেস পেয়ে যাবেন। এটি জে.এইচ. ভ্যান লিন্সটোটেনের 1596 সালের ম্যাপ। এখানেও একই জায়গায় ওইসব প্লেসগুলো পাবেন। 1611 সালের এই ম্যাপটিতেও প্রায় একই রকমভাবে জায়গাগুলোকে পাবেন। এবার যে ম্যাপটি দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময়। 1411 সালের ম্যাপ এটি। ভেনেসিয়ান কার্টোগ্রাফার অ্যালবার্টিনাস ডে ভার্গা এই ম্যাপটি বানিয়েছিলেন। এই ম্যাপে বিশেষ করে আফ্রিকা লক্ষণীয়। আফ্রিকার একদম দক্ষিণের টিপ পয়েন্টে দুটো কনসেন্ট্রিক সার্কেল দেখানো হয়েছে, অর্থাৎ দুটি সমকেন্দ্রিক বৃত্ত। এটা দিয়ে দ্য গার্ডেন অফ ইডেনকে বোঝানো হয়েছে এবং সেখান থেকে 4টি নদী নির্গত হয়েছে। তার মধ্যে দীর্ঘতম নদী নীল নদ। এই ভিডিওতে গার্ডেন অফ ইডেন নিয়ে বলেছিলাম যে গার্ডেন অফ ইডেন থেকে 4টি জান্নাতের নদী নির্গত হয়েছে। এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং নর্মালি যে লোকেশনটা গার্ডেন অফ ইডেনের ক্ষেত্রে বলা হয় দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়াল লোকেশন না, বরং এখানে আফ্রিকাতে সেটা দেখানো হয়েছে। ক্যালেন্ডার সহ এটা ফুল ম্যাপ। এটা ওই ম্যাপেরই কালার ভার্সন। এই ম্যাপটি ছিল জার্মানির হাইডেলবার্গে 1930-এর দশকের শেষের দিকে। মোটামুটি ইসরায়েল রাষ্ট্র গঠনের প্রায় 10 বছর আগে হাইডেলবার্গ থেকে এই ম্যাপ তার মালিক সহ উধাও হয়ে যায়। এই ম্যাপের মালিক ছিলেন এক ইহুদি দম্পতি। তারা ম্যাপ নিয়ে গা ঢাকা দেন, কিন্তু কেন ম্যাপ লুকিয়ে ফেলার চেষ্টা, ম্যাপে কি আছে যেটা তারা মানুষকে জানতে দিতে চাইছিলেন না, সেই রহস্যেরই উত্তর দিলাম। 1913 সাল থেকে যে ভূমি সংস্কারের কাজ আফ্রিকাতে শুরু হয়েছিল সেটার মাধ্যমে স্ক্রিপচারাল জায়গাগুলোকে ধ্বংস করে দিয়ে ম্যাপ নতুন করে বানিয়ে আসল জায়গাকেই পাল্টে ফেলা হয়েছে। আসল জায়গা থেকে বহু নিদর্শন, ঐতিহাসিক প্রমাণগুলোকে নিয়ে এসে নতুন ফেক জায়গাগুলোতে রাখা হয়েছে যাতে মানুষ ফেককেই আসল মনে করে। এছাড়া আফ্রিকাকে এমন একটা জায়গায় রূপান্তরিত করে রাখা হয়েছে যে সেখানে কোনো পর্যটক ঘুরতে যেতেও ভয় পায়। মাইলের পর মাইল গেলেও কোনো হোটেল পাবে না, ওখানে গিয়ে সার্ভাইভই করতে পারবে না। আর গৃহযুদ্ধ
যুদ্ধ এসব তো লাগিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে ইউএনের মতো স্যাটানিক অর্গানাইজেশনগুলো। আফ্রিকার মানুষ মানেই অভুক্ত, হতদরিদ্র, নিচু শ্রেণীর মানুষ, এরকমই বাকি পৃথিবীর মানুষদের ধারণা। বর্ণবিদ্বেষের কথা আর আলাদাভাবে বললাম না। এভাবেই একটি ইমেজ তৈরি করে রাখা হয়েছে আফ্রিকা ও আফ্রিকার মানুষদের জন্যে। অথচ এই আফ্রিকার উপরেই আমেরিকা, রাশিয়া, চায়না, ইউরোপ সবার পাখির চোখ থাকে সবসময়। তাদের আফ্রিকা নিয়ে এত ইন্টারেস্ট কেন? তবে এখানে প্রচুর রিসোর্সও আছে। আর স্বর্ণের কথা তো আলাদাভাবে বলতে হয়। ক্রিকেটে দেখবেন আফ্রিকান টিম কখনোই কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে জিততে পারে না, সেমিফাইনালে উঠলেও ফাইনাল কখনোই জেতে না। তাদেরকে এই কারণে চোকার্স বলা হয়। অথচ ওই টিমে সব রকম দক্ষতা, পোটেনশিয়ালিটি আছে জেতার। আসলে তাদেরকে ফাইনালে উইনার করা হয় না। সাউথ আফ্রিকাকে কখনোই তারা উইনার হিসাবে দেখাবে না। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করুন, আফ্রিকা মহাদেশের ভিতরে সমস্ত দেশের আলাদা আলাদা নাম আছে, কিন্তু একদম দক্ষিণের এই অঞ্চলটিকে কোনো নাম দেওয়া হয়নি। তার নাম দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। এটা কেন? কারণ তারা এই অঞ্চলের আসল নাম বলতেও ভয় পায়। আসল নাম দিলেই সমস্যা, তাহলে তৈরি হবে জটিলতা। মানুষের মন থেকে জায়গাটি মুছে ফেলতে সমস্যায় পড়তে হবে। তাই একটি পরিষ্কার মিথ্যা বর্তমান ম্যাপের মধ্যেই বলা হয় সেটা আফ্রিকার সাইজ। আয়তনে আফ্রিকা নাকি ইউরোপের থেকে ছোট, অথচ আফ্রিকা, ইউরোপ, গ্রিনল্যান্ড, রাশিয়া সবার থেকে বড়। এটা হওয়া উচিত আসল ম্যাপ, যেখানে মোটামুটি ঠিকঠাক সাইজ পাবেন। এবার আরও কিছু এভিডেন্স দেখাবো। জেরুজালেমের প্রাচীন রুট ওয়ার্ড যেটা ব্যবহার হতো সেটা ছিল ইয়েরুশালাইম। এই ওয়ার্ডটি এসেছে ক্যানানাইট অঞ্চল থেকে। ক্যানানাইট মানুষরা এই ওয়ার্ড ইউজ করত। এখন এই ক্যানানাইট বা ল্যান্ড অফ ক্যানান ছিল আফ্রিকার ভিতরেই, প্রাচীন ইজিপ্টে। এই ভিডিওতে বিষয়টি বলেছিলাম। বর্তমান ইসরায়েলে বিখ্যাত মাউন্ট জায়ন আছে, এটাও স্ক্রিপচারাল মাউন্ট অর্থাৎ পর্বত। কিন্তু যে জায়নের কথা বলা হচ্ছে সেটার হাইট খুবই শর্ট। হিল বলা যায় এটাকে, কিন্তু কখনোই মাউন্ট বলা যাবে না। মাউন্ট আর হিল এক না। ইসরায়েল যে নামটি রাখা হয়েছে সেটাও সন্দেহজনক। আপনি হয়তো ভাববেন ইয়াকুব আলাইসাল্লাম বা জেকবের নাম ইসরায়েল, তার থেকে ইন্সপায়ার্ড হয়ে নাম রাখা হয়েছে ইসরায়েল। এরকম কিন্তু না, আসলে এইভাবে নাম রাখা হয়েছে। আইএস এসেছে আইসিস থেকে, রা এসেছে হোরাস থেকে, আর সেমেটিক এলগড একসাথে এই নাম। যাদের বর্তমানে আমরা ইহুদি বলে জানি তারা আসলে ধর্মান্তরিত খাজার। তারা আসল প্রাচীন বাণী ইসরায়েলীয়রা না। এটা এখন তো অনেকেই জানেন, কারণ বিষয়টা এখন গোপন না। এরা যে ধর্মটা পালন করে সেটাও আসল ইহুদি ধর্ম না। বহু পেগান কালচার এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের ভাষা, ক্যালেন্ডার যা ইউজ করে সেগুলো আসল বাণী ইসরায়েলীয়রা ইউজ করতো না। যদিও অনেক আগেই বিষয়টি আমি জেনেছিলাম, তারপরেও সেভাবে আমাকে বিষয়টি বিব্রত করেনি। কিন্তু যখন শেখ ইমরান নাজার হোসেনের থেকে এই আয়াতটির ব্যাখ্যা শুনলাম, তখন থেকে বিষয়টি নক করে। এই আয়াত নিয়ে উনি বলেন যে যেহেতু ইহুদিরা ইসরায়েলে আবার ঢুকে পড়েছে লাস্ট বার বিতাড়িত হওয়ার পর, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে পড়েছে। কিন্তু ইয়াজুজ মাজুজ বেরিয়ে পড়েছে এটা আমি সমর্থন করি না, এবং এটাই আমি 1000% শিওর কোরআন হাদিস থেকে যে ইয়াজুজ ও মাজুজ এখনো বের হয়নি। তাহলে যারা এখন ইসরায়েলে আছে তারা কারা, আর এই জায়গাটি বা কোন জায়গা? যদিও এই আয়াতটি জেরুজালেম বা ইহুদিদেরকে বোঝায়নি। এই আয়াতটি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত জাতিদেরকে বুঝিয়েছে। আর প্রকৃত ইহুদিরা ধ্বংসপ্রাপ্ত জাতি না। তাদেরকে তাদের গুনার জন্যে বারবার বিতাড়িত করা হয়েছে পবিত্র ভূমি থেকে, কিন্তু আল্লাহ তাদের কখনোই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেননি। এছাড়া আরও একটি বিষয় আছে যেটা বিব্রত করে, সেটা হলো মুসা আলাইসাল্লামের এক্সোডাসের যাত্রাপথ। ওই যাত্রাপথ থেকে বোঝা যায় উনি যে তুর পাহাড়ের সংলগ্ন অঞ্চলে তাঁর লোকজনদের নিয়ে যান সেটা কখনোই বর্তমান মিশরে না, বরং ওটা আরবে আছে। আরবের জাবালে লাউজি আসল তুর পাহাড়, যেটা সৌদি গভর্নমেন্টও জানে। এছাড়া আরও অনেক কিছু যেগুলো বর্তমান মিশরে বা অন্য জায়গায় বলা হয় সেগুলো সৌদিতে আছে। এগুলো নিয়ে পরে আসবো। এইভাবে এক জায়গার জিনিস অন্য জায়গায় এদিক ওদিক করে মানুষকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করা হয়েছে। এইভাবে ম্যাপ ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, ম্যাপে রেভলিউশন হয়েছে। দেখুন এখানে সৌদি ও আফ্রিকার পার্টটা একদম প্রায় কাছাকাছি। এখন কৃত্রিম ভূমিকম্পের মাধ্যমে একটা কন্টিনেন্টকে ভাগ করে দেওয়া হচ্ছে। যেমন ইন্ডিয়াতে ল্যান্ডে একটা বিভক্তির কথা বলা হচ্ছে, ঠিক একই রকমভাবে আফ্রিকাতেও স্প্লিটিং হচ্ছে। জায়গা এদিক ওদিক করা এটা প্রজেক্ট ব্লু বিমের একটি বড় অংশ। জায়গা এদিক ওদিক করে দেওয়ার মাধ্যমে মানুষদের মনে নাস্তিকতার বীজ বপন করে দেওয়া যাবে, কারণ ধর্মগ্রন্থে ওইসব স্থান সম্পর্কে যা বলা আছে সেগুলো খুঁজে পাওয়া যাবে না, কোনো কিছুই মিলবে না। তারপর যে ভবিষ্যৎবাণীগুলো করা আছে ওই জায়গাগুলোকে কেন্দ্র করে, বিশেষ করে এন্ড টাইমের জন্যে
সেগুলোও মিলবে না। ফলে মানুষ ধর্মের উপর থেকে বিশ্বাস আস্থা হারাতে শুরু করবে, ডাউট করতে শুরু করবে, সবকিছু মিথ্যা ভাবতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, ফেক জায়গায় নজর থাকার কারণে আসল পবিত্র আধ্যাত্মিক স্থানগুলো মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে, আধ্যাত্মিক শক্তির কেন্দ্রগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া যাবে। এখন এটা বলা হয় মিডল ইস্ট থেকে লায়ন বা সিংহরা অবলুপ্ত হয়ে গেছে মানুষের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে। কিন্তু পবিত্র এইসব ভূমিগুলোতে লায়নের কথা পাওয়া যায়। ধর্মগ্রন্থে, অন্যান্য বিভিন্ন পুস্তকে, গুহাচিত্রে, বিভিন্ন জায়গায় লায়নের সাথে এনকাউন্টারের ঘটনা পাওয়া যায়। তাহলে কি লায়ন আদৌ অবলুপ্ত হয়ে গেছে, না তার যেখানে থাকার কথা সেখানেই আছে? আফ্রিকাতেই লায়ন পাওয়া যায়, মিডল ইস্ট থেকে সিংহরা অবলুপ্ত হয়ে গেছে। দেখছেন, এইভাবে তারা ফেক জলবায়ু পরিবর্তনের বিষয়টিকেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। একটি অঞ্চল থেকেই নাকি সিংহরা অবলুপ্ত হয়ে গেছে, এটাকে তারা তাদের ভ্রান্ত থিওরির প্রমাণ হিসেবে ব্যবহার করছে। প্রায় 1150 বছর আগে আরব ও আফ্রিকার অঞ্চলগুলো সম্পূর্ণভাবে সবুজ ছিল। ওখানে তখন মরুভূমি ছিল না। আরব ও ইথিওপিয়া খুবই কাছাকাছি ছিল। দেখুন, এই দুই ম্যাপে ইথিওপিয়াকে একটি বিরাট অঞ্চল হিসেবে দেখানো হয়েছে এবং ইকুয়েটর বা নিরক্ষরেখার নিচে দেখানো হয়েছে লোয়ার ইথিওপিয়া হিসেবে। এইভাবে আরো অনেক কিছুই আছে যেখানে বড়সড় প্রশ্নচিহ্ন আছে। এই সব বিবেচনা করার পর এটা অনেকটাই বোঝা যাচ্ছে যে কিছু তো বড় সমস্যা তৈরি করা হয়েছে এই সব অঞ্চলগুলোতে। এই সব অঞ্চলগুলো নিয়ে বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে, যেগুলো মানুষের কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছে। আর মানুষের চোখকে ফেক অঞ্চলে সীমাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। ইসরায়েল যদি সত্যিই প্রকৃত পবিত্র ভূমি হয়, সেখানে কিভাবে এত অরাজকতা, অনৈতিকতা, পাপাচার ছড়াতে পারে? বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিবকে সারা বিশ্বের হোমোসেক্সুয়ালিটির কেন্দ্রভূমি বলতে পারেন। ভাবা যায় এখানে এত সমকামীরা বাস করে, যা পৃথিবীর অন্য কোথাও নেই। আসলেই কি তাহলে এই ফেক ল্যান্ড তৈরি করা হয়েছে? সেটাই এখন সম্পূর্ণভাবে মনে হচ্ছে। রথচাইল্ডের মতো ফ্যামিলিগুলো এই স্টেট তৈরি করেছে। এই ধরনের ফ্যামিলিগুলো যে স্টেট তৈরির পিছনে আছে, সেখান থেকে ভালো কিছু আশা কিভাবে করা যায়? ভাবা যায় রথচাইল্ডের মতো একটি ইলুমিনাতি ফ্যামিলি একটি পবিত্র ভূমির দখল নিচ্ছে। অনেকেই হয়তো বিচলিত হয়ে পড়বেন, অনেকের কাছেই অবিশ্বাস্য লাগবে। এখানেই অ্যাকচুয়াল রিয়েলাইজেশন হবে যে এখন দাজ্জালের ফিতনা কতটা গভীর আর বিস্তৃত। দাজ্জালের ফিতনা সম্পর্কে মোটামুটি অ্যাওয়ার যে মানুষরা আছেন, তাদের ধারণার থেকেও অনেক গভীর। তবে এন্ড টাইমে আসল সত্য উন্মোচন হবে এবং সেটা করবেন ঈসা আলাইহিস সালাম তাঁর দ্বিতীয়বারের আগমনের পর, ইনশাআল্লাহ।